আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে ক্রিকেট অঙ্গনে যে বিষয় নিয়ে কথা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, নতুন টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন উনি। আর দ্বিতীয়টা হচ্ছে বিপিএল। তবে আজকে আমি কথা বলবো নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে। নাজমুল হোসেন শান্ত এবার ক্যাপ্টেন্সি যে হাতে পেয়েছেন এটা হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন হিসাবে 15তম। বাংলাদেশ 25 বছরের মধ্যে 15 বার তার ক্যাপ্টেন চেঞ্জ করেছে। তো এইটার নিয়ে আসলে কথা বললে অনেক বলা যাবে, আলাদাভাবে আমি বিশ্লেষণ করব। বাট আমার মতে বাংলাদেশে বর্তমানে যদি চিন্তা করা হয় তাহলে নাজমুল হোসেন শান্তই আপনার জন্য পারফেক্ট, মানে বলা যায় অপশন, যেগুলো অপশন আমাদের হাতে আছে। উনি যে শ্রেষ্ঠ হিসাবে হবে ব্যাপারটা তা না, বাট আপনার এখন যে অ্যাভেলেবল আছে, যে প্লেয়ারগুলো আছে তার মাঝখানে আমার মতে উনি হচ্ছে ভালো। কেন ভালো বা আমার যুক্তিটা কি আমি সেটা আপনাদেরকে তুলে ধরার আজকে চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, যদি আমরা 1 নাম্বার, সেটা হচ্ছে আমার মতে ইনভলভমেন্ট। তার 14টা টেস্টে আমার কাছে যেটা মনে হয়েছে এখন পর্যন্ত, তার ম্যাচের যে ইনভলভমেন্টের যে জায়গাটা আছে, তার যে অ্যাটিটিউডটা আছে, সে পজিটিভ অ্যাটিটিউড আমি একটা দেখে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অনেক সময় প্লেয়াররা তো তার নিজস্ব পারফরমেন্স হোক, টিমের পারফরমেন্স হোক, হতাশ হবে, রেজাল্ট নিজেদের কাছে না আসলে, এটা খুব স্বাভাবিক। বাট এখন পর্যন্ত আমার কাছে মনে হয় তার ইনভলভমেন্টের জায়গাটা খুবই ভালো। এটা আমার কাছে 1 নাম্বার যুক্তি মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি রেজাল্টের কথা চিন্তা করেন, কারণ দিন শেষে রেজাল্ট ডাজ ম্যাটার, সেই জায়গা থেকে বাংলাদেশ খুব অল্প সংখ্যক ক্যাপ্টেন আছে যারা 10-এর অধিক টেস্ট ম্যাচ ক্যাপ্টেন্সি করার সুযোগ পেয়েছে বাংলাদেশ দলকে টেস্টে। তো সেই জায়গা থেকে পার্সেন্টেজের দিকে যদি আমরা একটু নজর দিই, যারা মোর দেন 10টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছে, সেই জায়গা থেকে নাজমুল হোসেন শান্ত হচ্ছে ফার্স্ট। তার উইনিং যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 28%, যেটা বাংলাদেশের অন্য কারো আর নাই। সেকেন্ড যিনি বেস্ট তিনি হচ্ছেন সাকিব আল হাসান, ওনার ছিল 21%। তো বর্তমানে তো সাকিব আল হাসান আমাদের চিত্রের মধ্যেই নাই বা সিলেবাসের মধ্যেই নাই, অতএব ওনাকে নিয়ে আর কথা বলার কিছু আমাদের থাকে না। এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্তর যে স্ট্যাটিস্টিক্স সেটা হচ্ছে, টোটাল 14টা টেস্ট উনি ক্যাপ্টেন্সি করেছেন, 4টাতে জয়লাভ করেছেন, একটা হচ্ছে ড্র এবং 9টা হার, এবং 4টা ড্রয়ের মাঝখানে অন্যতম যেটা, সেটা হচ্ছে পাকিস্তানের সফরে গিয়ে পাকিস্তানের এগেনস্টে 2-0-তে জয়লাভ করা, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের টেস্ট মানে ইতিহাসে সবচাইতে আমার কাছে মনে হয় এটা একটা বড় প্রাপ্তি জায়গা ছিল। 3 নাম্বার, সেটা হচ্ছে ব্যাটিং। কারণ দিন শেষে তিনি একজন ব্যাটার, অতএব তাকে পারফরমেন্সটা ওই জায়গাতে করতে হবেই। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তার ব্যাটিং পারফরমেন্সও খারাপ না। উনার আগে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যে ভালো পারফরমেন্স করেছিল সেটা হচ্ছে মুশফিকুর রহিম, তার ব্যাটিং এভারেজ ছিল 41 পয়েন্ট সামথিং। এখন শান্তর হচ্ছে 36। এছাড়াও সাকিব আল হাসানের কথা যদি বলি আমরা, বা মুমিনুল ইসলামের কথা বলবি, যে যারা আছে তারাও কিন্তু এতটা ভালো ব্যাটিং করার, সাকিবের শুধুমাত্র 35% সামথিং ছিল, 35 পয়েন্ট সামথিং, বাট অন্য কারো ছিল না। তো উনি 906 রান করেছেন নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত, এবং আমরা জানি 3টা সেঞ্চুরি এবং 2টা 50 করেছে। তার টোটাল ক্যারিয়ারের সেঞ্চুরি কিন্তু 7টা এবং 50 হচ্ছে 5টা। তো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবেই তিনি পেয়েছেন হচ্ছে 3টা সেঞ্চুরি আর 2টা 50। তো এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের কাছে বর্তমানে যে প্লেয়ারগুলো আছেন তাদের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন হিসাবে আসলে নাজমুল হোসেন শান্তই টেস্টের জায়গাটাকে ডিজার্ভ করে আমার কাছে মনে হয়েছে, এবং আমি আশাবাদী যে বাংলাদেশ ক্রিকেটকে টেস্টে সে সামনে এগিয়ে নিয়ে যাবে। এখন একটা প্রশ্ন থেকে যায়, তাহলে হচ্ছে মিরাজের কি দোষ? আসলে মিরাজের কি দোষ, বা নাজমুল হোসেন শান্ত যখন ক্যাপ্টেন্সি তাকে ছাড়তে হয় তারও কি দোষ ছিল, এই দোষগুলো আসলে আমরা কখনোই ভালো মতন বুঝতে পারি না। তো আশা করব যে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনশিপ নেওয়ার আগে মেহেদী মিরাজকে তার দোষের জায়গাটা অথবা তার ইমপ্রুভমেন্টের জায়গাটা বোর্ড বুঝিয়ে দিবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে বলি, আমি আরেকটা ভিডিও করব, সেই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কারা কারা বাংলাদেশের এই 25 বছরের ক্যাপ্টেন্সি ছিলেন, কত দূর পর্যন্ত ক্যাপ্টেন্সি করেছেন, এবং অন্য দেশের তুলনায় বাংলাদেশের ক্যাপ্টেন পরিবর্তনের হার কতটা। থ্যাংক ইউ।